দুই সেনার মধ্যে ভীষণ যুদ্ধ চলছে। কাদের দিকে কতটা শক্তি প্রদর্শন বাকি তা এখনো বোঝা মুশকিল। সৌর সাম্রাজ্যের বীর যোদ্ধা রুদ্রপ্রতাপ ওরফে রুদ্র নিজের প্রভাবশালী বল প্রয়োগ করে তার সেনার সন্তর্পণে একলা হাতে যুদ্ধ চালিয়ে চলেছে বিরোধী দলের সঙ্গে। মামুন সাম্রাজ্য জানে এই যুদ্ধে যতক্ষণ বিরোধী দলে রুদ্রপ্রতাপ জীবিত আছে তাদের বিজয়ী হওয়া অবাঞ্ছনীয়। কিন্তু রুদ্রপ্রতাপকে পরাজয়ের মুখ দেখাবে কে? এমন কে আছে এই রাজ্যে? চিন্তিত মনে নিজেকে প্রশ্ন করে বসে সেনাপতি ধীরন রায়। হঠাৎ পিছন থেকে দৃঢ় গলায় রাজকুমার জিন্ন মামুন চেঁচিয়ে উঠল, সেনাপতি, রুদ্রপ্রতাপকে পিছন থেকে আক্রমণ করার হুকুম দাও। সেনাপতি ধীরন রায় চিন্তিত মনে রাজকুমার জিন্ন মামুনের দিকে তাকিয়ে রয়েছে। মুহূর্তের মধ্যে ভীষণ আওয়াজ করে পাশেই কোথাও একটা বিদ্যুৎ চমকে উঠল। তার আলোয় রুদ্রপ্রতাপের সেই ভয়ঙ্কর চেহারা দেখল সেনাপতি ধীরন রায়। সে কম্পিত দৃষ্টিতে দেখছে তার সন্তর্পণে সেই মহাবলী রুদ্রপ্রতাপকে। এই যুদ্ধের কোলাহলেও সেনাপতি ধীরন রায় স্পষ্ট দেখতে পাচ্ছে সেই বীর যোদ্ধার পরাক্রম। তার দু হাতের তলোয়ার যেন ইন্দ্রদেবের ব্রহ্মাস্ত্রের মতো ছুটছে চারিদিকে। তার আগ্নেয় দুই চোখে না শত্রুর জন্য কোনো দয়া না মৃত্যুর জন্য কোনো ভয় স্পষ্ট বোঝা যাচ্ছে। হঠাৎ সেনাপতি ধীরন রায়ের মাথার উপর থেকে একটা ভালা কেউ ছুঁড়ে মারল রুদ্রপ্রতাপের দিকে। রুদ্রপ্রতাপ তখন অজস্র বিরোধী সেনার মাঝে একা লড়ছে। তার তলোয়ারের কোনো বিরতি নেই। ধীরন রায় চুপচাপ দেখছে ঊর্ধ্ব আকাশে ভীষণ মেঘ জমে আছে, সাথে প্রবল বিদ্যুৎ গর্জন। সেই গর্জনের মাঝে রুদ্রপ্রতাপের ভয়ঙ্কর আস্পর্ধার সঙ্গে সঙ্গে অজস্র ভিড়ের মাঝে থেকে রুদ্রপ্রতাপের গলা বরাবর সেই ভীষণ লোহার ভালা গিয়ে সজোরে গেঁথে গেল। সাথে সাথে রুদ্রপ্রতাপের ভয়ঙ্কর আর্তনাদ আর বিরোধী সেনা দলের উল্লাসের চেঁচান। ধীরন রায় মাথা ঘুরিয়ে দেখছে পিছনে দাঁড়িয়ে রাজকুমার জিন্ন মামুনের উল্লাসের হাসি। নিমেষে সৌর সাম্রাজ্যের সেনার ভেতরে কোলাহল এবং ছুটে রণক্ষেত্র ছেড়ে পালানোর ছটফটানি বাধে। সেনাপতি ধীরন রায়ের বুঝতে বাকি রইল না সৌর সাম্রাজ্যের পতন নিকটে। সঙ্গে সঙ্গে রুদ্রপ্রতাপের নিধনের খবর চারিদিকে ছড়িয়ে পড়ল বজ্রঘূর্ণি। সেনাপতি ধীরন রায় দেখছে সৌর সাম্রাজ্যের সেনাকে ভীষণ উল্লাস নিয়ে ধাওয়া করে ছুটে চলেছে রাজকুমার জিন্ন মামুনের রথ। নিমেষে কিছুক্ষণের ব্যবধানে যেন রণক্ষেত্র খালি হয়ে গেল। চারিদিকে খালি মৃত্যু আর মৃতের ঢের লেগে আছে। তার মাঝেই পড়ে আছে রুদ্রপ্রতাপের অর্ধমৃত দেহখানি। ধীরন রায় রুদ্রপ্রতাপকে লক্ষ্য করে এগিয়ে গেল তার দিকে। ভীষণ বৃষ্টির ঢল নেমেছে যেন এখন, যেন দেবতারাও রুষ্ট হয়েছেন এমন বীর যোদ্ধার শেষ দেখে। ভীষণ বজ্রপাত সহ অজর ধারায় বৃষ্টি হচ্ছে চারিদিকে। রুদ্রপ্রতাপের নিকটে এসে দাঁড়িয়ে ধীরন রায় তাকে জিজ্ঞাসা করে, হে বন্ধু, তোমার মতো এমন বীর যোদ্ধার এমন ছল কৌশলে মৃত্যু হবে আমি ভাবিনি। তোমার এই বীর গাথা ইতিহাস কোনোদিনও ভুলবে না। হে বন্ধু, তোমার কোনো অন্তিম ইচ্ছা থাকলে বলতে পারো আমায়। এমন অঝোর ধারার মাঝে রুদ্রপ্রতাপের শেষ ইচ্ছে জানতে চাইল সেনাপতি ধীরন রায়। রুদ্রপ্রতাপ এবার তার দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলে উঠল, হে সেনানায়ক, আমি জানতাম এই যুদ্ধে আমার
মৃত্যু লেখা আছে, আমায় গুরুজি আগেই বলেছিলেন। তাও তাও আমি এসেছি আমার রাজ্যের সম্মান রক্ষা করতে। আমি যতক্ষণ আমার পায়ে দাঁড়িয়েছিলাম, আমার সেনা আমার পিছনে লড়েছে। এখন আমি চাই যে কজন জীবিত আছে তাদের কোনো ক্ষতি না করা হোক। বেশ, তাই হবে। আমি মহারাজের কাছে তোমার এই শেষ ইচ্ছে প্রকাশ করব। তুমি আর কিছু বলতে চাও? হঠাৎ রুদ্রপ্রতাপের চোখে জল নেমে এলো। এবার অতি কষ্টে, ভীষণ অস্পষ্ট স্বরে রুদ্রপ্রতাপ বলে উঠল, রাজকুমারী মল্লিকা, রাজকুমারীকে আমি বাঁচাতে পারলাম না। এই বলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল রুদ্রপ্রতাপ। বৃষ্টির শয্যা তার রক্ত ধুয়ে নিয়ে যাচ্ছে। ভীষণ বজ্রপাত যেন তার এই মৃত্যুতে অতি রুষ্ট হয়েছে। তার মুখ বরাবর দাঁড়িয়ে ধীরন রায় রুদ্রপ্রতাপের দিকে তাকিয়ে রইল। দ্য বং সাসপেন্স টিমের আজকের গল্প শুভদীপ ঘোষের রুদ্র মল্লিকা। তাহলে আর দেরি না করে গল্প শুরু করা যাক। দিনের শুরুটা আজ ভালোই হয়েছে মল্লিকার। ওর ফাইনাল রেজাল্ট ছিল আজ। মল্লিকার স্কুল জীবনের শেষ দিন, তাই জন্য মনটা একটু খারাপ হলেও কিন্তু এত ভালো মার্কস দেখে সেই মন খারাপটা চাপা পড়ে গেছে। স্কুলের ম্যামদের সাথে গার্জিয়ানরাও আর শেষ দেখা করছে। এরপর কে কোন দিকে যাবে এই নিয়েও অনেক আলোচনা চলছে সবার মাঝে। হঠাৎ মল্লিকার পিঠে হাত দিয়ে ডাকলো ওর স্কুল জীবনের সব থেকে ভালো বন্ধু অন্বেষা। অন্বেষাকে দেখে মল্লিকা হঠাৎ বলে উঠল, ভাই আজও তোর লেট? কি মেয়ে রে তুই, স্কুলের শেষ দিন বলে কথা, কোথায় একটু আগে আসবি, তা নয় আজও দেরি করে। অন্বেষা মল্লিকার কথায় একটু খিলখিল করে হেসে উঠল। তারপর মল্লিকাকে জড়িয়ে ধরে একটু আহ্লাদ করতে করতে বলল, শেষ দিন হোক কি প্রথম দিন, জানিসই তো আমি আগাগোড়াই এরকম। তবে হ্যাঁ, এরপর স্কুলে দেরি করে এলে মায়ের মতো শাসন করার কেউ থাকবে না, এই আর। মল্লিকার চোখে হঠাৎ জল নেমে এলো সেটা শুনে। এই স্কুল জীবনটা মল্লিকার এত স্পেশাল হতোই না যদি অন্বেষার সাথে না থাকতো। দুজনে কত কিছুই না করেছে একসাথে। টিফিন টাইমের আড্ডা, সাথে ছুটির পর একসাথে বেরিয়ে রাম কাকুর দোকানের সেই আচার, আর সামনে বয়েজ স্কুলে সেই ছেলেদের পিছনে লাগা, সবটাই তো মল্লিকার এই মেয়েটার সাথেই। মল্লিকাটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অন্বেষার দিকে হাত বাড়িয়ে ওকে বলে উঠল, এই তুই কথা দে আগে, আমরা যেখানেই যাই করি না কেন একে অপরের খোঁজ রাখবো, ভুলে যাব না, কথা দে। অন্বেষা একটু মুচকি হেসে মল্লিকার হাতে হাত দিয়ে কথা দিল দুজনে যতই দূরে থাকুক না কেন একে অপরের খোঁজ নিতে ভুলবে না কোনোদিনও। হঠাৎ অন্বেষা মল্লিকাকে জিজ্ঞেস করে, এই হ্যাঁ রে অমিত কই? বাবু আজও আসেনি তোর সাথে কথা বলতে বুঝি? তোরা কি রে একে অপরকে ভালোবাসিস যেহেতু, শোন বলি কি, ও যখন ভয় পাচ্ছে তুই গিয়ে বলে দে না। আমি কেন বলবো? আমি বুঝতে চাই ওর কতটা সাহস। ওর যদি বলার ইচ্ছা থাকে ও নিজে আসবে। আর এমনিতেও একটা খবর আছে, তোকে বলা হয়নি, শোন। কিরে প্রেমপত্র দিয়েছে নাকি তোমার বাবু? ধ্যাৎ, সেসব কিছুই না। আরে আমাদের বাড়ির পাশে একটা কম্পিউটার টিচিং সেন্টার আছে, তোকে বলেছিলাম না? অন্বেষা একটু মাথা চুলকে কিছু একটা মনে করার চেষ্টা করে। তারপর মল্লিকাকে বলে ওঠে, হ্যাঁ বলে তো ছিলি, কিন্তু তুই কি কম্পিউটার ক্লাসে জয়েন করেছিস?
কই বললি না তো আমায়? আরে আমি জয়েন করিনি, তোমার অমিতদা জয়েন করেছে। আগের দিন দেখছিলাম আমার বাড়ির নিচে বাবু দাঁড়িয়েছিলেন। দারুণ তো, স্কুল থেকে এত একবারে বাড়ি পৌঁছে গেল রে। এবার তোকে বলেই ফেলবে। দেখা যাক বাবু কি করেন। আচ্ছা চলি রে, বাড়ি যেতে হবে। হ্যাঁ রে, আবার কোনোদিন দেখা হবে। এই কথাটা বলেই দুজনে একবার গলা জড়িয়ে নেয়। তারপর যে যার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মল্লিকা ফেরার সময় একবার স্কুলের দিকে তাকিয়ে নমস্কার করে বেরিয়ে আসে। মল্লিকার মা ওকে আগাগোড়াই শিখিয়েছেন, যেখান থেকে তুমি তোমার বিদ্যে পেয়েছ সেই স্থান কোনোদিনও না নমস্কার করে বেরোতে নেই। স্কুল থেকে বেরিয়ে মল্লিকা প্রত্যেকবারের মতো আজও কদম স্যারের বাড়ির সামনের পথ হয়ে আসছে। মল্লিকা মনে মনে ভাবতে থাকে, এই স্যারের বাড়িটাও হয়তো তার শেষ দেখা। কত ভালো মন্দ সময় কাটিয়েছে ওই জায়গাগুলোয়, কিন্তু আজ ওকে সবকিছু ফেলে এগিয়ে যেতে হবে সামনের দিকে। হঠাৎ মল্লিকার পিছন থেকে ভীষণ জোরে একটা বাইক বেরিয়ে যায় আর সোজা গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা ল্যাম্প পোস্টে। মল্লিকা প্রথমে একটু হকচকিয়ে যায়, তারপর মল্লিকা ছুটে যায় সেই ল্যাম্প পোস্টের দিকে। মল্লিকা গিয়ে সেখানে দাঁড়িয়ে দেখে একটা ছেলে, বয়স ওই 22 কি 23 হবে, ফর্সা গায়ের রং, দেখতে ভারী মিষ্টি। বাইক থেকে পড়ে গিয়ে ছেলেটির হাতে অনেকটা কেটে গেছে, পায়েও মনে হয় খানিকটা চোট পেয়েছে। মল্লিকাকে দেখে ছেলেটি উঠে বসে মল্লিকার দিকে তাকিয়ে থাকে। এমন সময় মল্লিকা জিজ্ঞেস করে, আপনি কি ঠিক আছেন? এই সরু রাস্তায় এত জোরে বাইক চালানোর কোনো মানেই হয় না। ছেলেটি একটু আমতা আমতা করে বলে, না মানে আমি বাইক চালাতে জানি না। আমার বন্ধু পিছনেই হয়তো ছুটে আসছে, আমি ওর থেকে শিখবো বলে নিয়েছিলাম। বুঝিনি এত জোর হয়ে যাবে। আপনার লাগেনি তো? এবার মল্লিকা ছেলেটির দিকে তাকিয়ে একটু ইতস্তত হয়ে জবাব দেয়, না না, আমার লাগেনি। তবে আপনি যেভাবে এলেন, আমি মাঝখানে দাঁড়ালে তো হয়তো আমায় সাথে করে নিয়ে উঠে পড়তেন। ইতিমধ্যে ছেলেটির বন্ধু পিছন থেকে ভীষণ জোরে চেঁচাতে চেঁচাতে ওদের সামনে এসে দাঁড়ায়। এসেই উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, ওরে কি অবস্থা করলি রে? নিজেও মরবি আর আমাকেও মারবি দেখছি। দেখ হাত পা ভাঙেনি তো? না না, আমি ঠিক আছি। এইটুকু কাটাতে কিছু হয়? আমাকে একটু উঠতে হেল্প কর ভাই। মল্লিকা সেখানে দাঁড়িয়ে ওদের রঙ্গ তামাশা দেখছে আর খিলখিল করে হাসছে। রুদ্র মল্লিকার দিকে তাকিয়ে ওর খিলখিলে হাসি দেখছে আর মনে মনে ভাবছে, কতটা মিষ্টি ওই হাসি, কতটা মন জুড়িয়ে দেওয়ার মতো। হঠাৎ রুদ্রর বন্ধু রুদ্রর মাথায় আলতো করে একটা চাটি মেরে ওকে বলে ওঠে, এইবার বুঝেছি বেটা, তোমার হামাগুড়ি খাওয়ার কারণ। হ্যাঁ রে ভাই, তোকে বাইকটা শিখতে দিয়েছিলাম, এরকম মেয়ে দেখে হামাগুড়ি খেতে তো বলিনি। রুদ্র দেবুর কথা শুনে একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, তারপর জবাব দেয়, আরে এই কি সব বলছিস ভাই? আমি ওনাকে দেখে পড়িনি। আরে আমি তো... থাক, বুঝেছি, আর বলতে হবে না। আর ম্যাডাম, আপনার লাগেনি তো? লাগলে ওর হয়ে ক্ষমা চাইছি আমি। ও চালাতে জানে না, আসলে আমারই ভুল, ওর পিছনে বসা উচিত ছিল আমার। এ বাবা, না না, আমার চোট লাগেনি। আপনি বরং ওনাকে ডক্টরের কাছে নিয়ে যান, বড্ড চোট পেয়েছেন উনি মনে হয়। আচ্ছা আমি আসি, আপনারা সাবধানে যাবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আর আপনিও সাবধানে যাবেন। এই বলেই মল্লিকা বেরিয়ে যায় সেখান থেকে।
তবে রুদ্র তাকিয়ে দেখে মল্লিকার চলে যাওয়া, আর মনে মনে ভাবে যেন মল্লিকাকে সে অনেক দিন ধরে চেনে, ওকে জানে। মল্লিকার হাসিটা রুদ্রের কানে বাজতে থাকে। সেই দিনটা বড় উসখাস করেই কেটে গেল রুদ্র। রুদ্র সেই মেয়েটির নাম জানতে চায়, ও কোথায় থাকে জানতে চায়। রুদ্রের মনে যেন মল্লিকার সেই দুই চোখ আটকে গেছে। পরের দিন সকালে রুদ্র ফের সেই পথেই যায়। না, আজ কোনো বাইক নিয়ে নয়, আজ সে হেঁটেই পথ চলার সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, অনেকক্ষণ সেই পথের এপার ওপার খুঁজতে থাকে রুদ্র। তবে কাল পথে দেখা সেই মেয়েটির কোনো খোঁজ সে পায় না। কিন্তু রুদ্র যে ব্যাকুল হয়ে রয়েছে কালকে সেই মেয়েটির খিলখিলে হাসির জন্য, সেই দুইখানি চোখের জন্য। এত সহজে রুদ্র ছাড়বে কি করে তাকে? পরের কয়েকদিন এই রাস্তার এই পাড়া ওই পাড়া করেই রুদ্রর এক প্রকার সময় কেটে যায়। রুদ্র মনে মনে ভাবতে শুরু করে, আজ গোটা 12 দিন কেটে গেছে সেই মেয়েটিকে দেখে। তবু রুদ্রর মনে হয় এই তো যেন কালকের বিষয়। সেই হাসি যেন রুদ্র কিছুতেই ভুলতে পারছে না। কাজল কালো সেই দুই চোখে রুদ্র নিজের সর্বনাশ দেখেছিল সেই দিন। হঠাৎ গলির মুখে দাঁড়িয়ে রুদ্রর সঙ্গে দেখা হয় ওর অনেক দিনের পুরনো বন্ধু অমিতের। অমিত নিজের কম্পিউটার ক্লাসে যাচ্ছিল। রুদ্রকে গলির মুখে দেখে এক প্রকার অমিত চমকে যায়। তারপর উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, আরে এই রুদ্র, তুই এখানে কি করছিস? রুদ্র একটু হকচকিয়ে যায়। সে অন্যমনস্ক হয়ে আকাশের দিকে তাকিয়েছিল। এমন হঠাৎ উত্তেজিত কণ্ঠ শুনে সে ঘাবড়ে যায়। তারপর অমিতের দিকে তাকিয়ে বলে ওঠে, হ্যাঁ? আরে ভাই, তুই? ভয় পেয়ে গেছিলাম তো। তুই এখানে কি করছিস? আরে এই তো দুটো রাস্তা পরে যে কম্পিউটার সেন্টারটা আছে না, ওখানেই তো ভর্তি হয়েছি ভাই। ওখানেই যাচ্ছি, ক্লাস আছে। তুই এখানে দাঁড়িয়ে কি করছিলিস? আরে সেরম কিছুই না, এই দাঁড়িয়েছিলাম আর কি। কি করব? যাকগে, শোন না, কোন কম্পিউটার সেন্টারটারে দেখা তো, আমিও তাহলে ভর্তি হয়ে যাই। আরে এই তো পাশেই, বেশি দূর না, চল। এই বলেই দুজনে বেরিয়ে পড়ে কম্পিউটার সেন্টারের উদ্দেশ্যে। তবে রুদ্র বড্ড হতাশ হয়ে পড়ে আর মনে মনে ভাবে, তাহলে আজও সেই মেয়েটির কোনো খোঁজ পাওয়া হলো না তার, যার জন্য রুদ্রর এতবার এই পথে আসা। তাকে আর দেখা হয়ে উঠল না। একটা গভীর নিঃশ্বাস ফেলে দুজনে হাঁটতে থাকে সামনের দিকে। কম্পিউটার সেন্টারের সামনে আসতেই অমিত দেখে সেন্টারের শাটারে তালা লাগানো। অমিত রুদ্রর দিকে তাকিয়ে বলে, আরে ক্লাস তো আজকে 5টা থেকে ছিল, আমরা আগে এসে গেছি। একটু দাঁড়াই কোথাও, চল। রুদ্র অমিতের কথায় সম্মতি জানিয়ে পাশের একটা মাঠে গিয়ে বসে দুজনে। তারপর এটা ওটা কথা শুরু করে দুজন মিলে। অমিত রুদ্রর অনেক পুরনো বন্ধু। না, এইটাও বললে মন্দ হয় না, বাল্যকালটা অমিতের সাথেই কেটেছে রুদ্রর। এতদিনের পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে রুদ্রর খারাপ থাকা মনটাও নিমেষে ভালো হয়ে উঠল। এটা ওটা কথার মাঝে কখন যে 5টা বেজে গেল সেটা দুজনেই কেউ বুঝল না। হঠাৎ অমিত বলে ওঠে, ভাই এবার চল, মনে হয় দরজা খুলে দিয়েছে। হ্যাঁ চল, আমিও কথা বলে নিয়ে বাড়ির দিকেই যাই। এই বলে দুজনে মাঠ থেকে উঠে কম্পিউটার সেন্টারের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর অমিত রুদ্রকে বলে, ভাই তুই এখানেই দাঁড়া, আমি স্যারকে ডেকে আনি। রুদ্র মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই অমিত ভেতরে চলে যায়। রুদ্র সেখানে দাঁড়িয়ে সোজা রাস্তার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে, হয়তো সেই মেয়েটির দেখা রুদ্র আর কোনোদিনও পাবে না। হঠাৎ কোথা থেকে একটা অজানা পাখির ডাক রুদ্রর কানে ভেসে এলো। রুদ্র সেই ডাকের সূত্র খুঁজতে এপার ওপার তাকাতেই রুদ্র চোখ গেল রাস্তার উল্টো দিকের বাড়ির ছাদে।
সেখানে একটা মেয়ে দাঁড়িয়ে নিজের মাথার কেশ ছাড়াচ্ছে। রুদ্র সেটা দেখে কিছু একটা খটকা লাগবেই ও আরো মন দিয়ে দেখতে লাগলো সেই মেয়েটিকে। এবার সেই মেয়েটি মুখের সামনে থেকে নিজের এলো কেশ সরাতেই রুদ্রের মুখে একটা আলাদা হাসি ফুটে উঠল। রুদ্র বুঝতে পারলো এটা সেই মেয়েটি যাকে রুদ্র এতদিন পাগলের মতো এদিক ওদিক খুঁজে বেরিয়েছে। হঠাৎ পিছন থেকে অমিত এসে রুদ্র পিঠে হাত দিতেই রুদ্র পাগলের মতো অমিতকে জড়িয়ে ধরে বলে উঠল, ভাই 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 ভাই, আরে জানিস না আমার কত বড় সাহায্য করলি। আমার এত দিনের ব্যাকুলতা তুই আজ শেষ করলি রে, অনেক ধন্যবাদ তোকে। অমিত রুদ্রকে এমন করতে দেখে হকচকিয়ে ওঠে আর মনে মনে ভাবে, অমিত এমন কি করলো যার জন্য রুদ্রর ব্যাকুলতা শেষ হয়েছে? অমিত রুদ্রকে জিজ্ঞেস করে, আরে দাঁড়া, কি হয়েছে তো বল। রুদ্র আনন্দ আর উত্তেজনায় অমিতকে সবটুকু কথা বলতে শুরু করে। কিছুদিন আগে আমি দেবুর বাইক নিয়ে চালাতে শিখছিলাম। হঠাৎ একটা গলির ভেতরে আউট অফ ব্যালেন্স হয়ে পড়ে যাই। তখন সামনে ওই মেয়েটি দাঁড়িয়েছিল। অমিত সঙ্গে সঙ্গে মাথা তুলে দেখতে পায় সেই ছাদে মল্লিকা দাঁড়িয়ে আছে। অমিত কিছু বলার আগেই রুদ্র আবার বলতে শুরু করে, ভাই আজ 13 দিন হয়ে গেল আমি খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আজ তোর জন্য আমি ওকে পেয়েছি। তোকে কিভাবে যে ধন্যবাদ জানাবো আমি জানি না। এবার অমিত মনে অনেকটা রাগ নিয়ে রুদ্রর সাথে গলা মিলল, তবে রুদ্রকে এক্ষুনি কিছু বলল না সে। রুদ্র অমিতের সাথে গলা মিলিয়ে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। তবে অমিতের মনে ভীষণ রকম রাগের শিখা জ্বলে ওঠে রুদ্রর প্রতি। আর অমিত মনে মনে ভাবে, আমি মল্লিকাকে কোনো মতেই তোর হতে দেব না। এই ভেবে একটু মুচকি হেসে নিয়ে অমিত কম্পিউটার সেন্টারের ভেতরে ঢুকে গেল। এরম ভাবে কাটলো কয়েকদিন। এখন রুদ্র প্রত্যেক দিন মল্লিকার বাড়ির নিচে এসে দাঁড়িয়ে থাকে আর অপেক্ষা করে কখন মল্লিকার সুন্দর মুখখানি রুদ্র দেখতে পাবে। এই কয়েকটা দিনে রুদ্রর মনে মল্লিকার প্রতি যে সুন্দর অনুভূতিটা জন্মেছে সেটা কবে রুদ্র মল্লিকার সামনে রাখতে পারবে, এটাই প্রত্যেকটা মুহূর্তে ভাবতে থাকে রুদ্র। এখন মল্লিকাও প্রত্যেকদিন ঠিক সেই সময় ছাদে এসে দাঁড়ায় যখন রুদ্র ওর বাড়ির নিচে আসে। দুজনের মনে একে অপরের প্রতি যে একটা সুন্দর অনুভূতি জন্মেছে তার দুজনের বুঝতে বাকি রইল না। তবে এই সবকিছুর উপর লক্ষ্য রাখে একজন, অমিত। অমিত চুপচাপ প্রত্যেকদিন দূর থেকে দেখে দুজনকে একে অপরের দিকে তাকিয়ে থাকতে, নজরে নজরে কথা বলতে। সেটা দেখে অমিতের যেন সারা শরীরে আগুন লেগে যায়। তবে অমিত অপেক্ষা করছে একটা সুযোগের। এমনই একদিন সকালবেলা রুদ্র বাড়ি বসে ফেসবুক স্ক্রোল করতে করতে বুঝতে পারে ওর একটা ফ্রেন্ড রিকোয়েস্ট ঢুকলো। প্রোফাইলটা খুলে দেখতেই রুদ্র আনন্দের কোনো সীমানা রইল না। এতদিন যে মেয়েটি শুধু মুখ দেখে রুদ্র তাকে মনে মনে অনেকটা আপন করেছে, আজ তার নাম জানতে পারল রুদ্র। মল্লিকা রায়। রুদ্র মনে মনে অনেকটা খুশি হয়ে মল্লিকাকে মেসেজ লিখতে শুরু করলো। হ্যালো, তুমি আমার নাম জানলে কি করে? বিশ্বাস করো, আমি কত করে তোমায় খোঁজার চেষ্টা করেছি ফেসবুকে, কিন্তু তোমার তো আমি নাম জানতাম না, তাই পাইনি। রুদ্র নিজের মনের কথা লিখে মল্লিকাকে সেন্ড করতেই সঙ্গে সঙ্গে মল্লিকাও রিপ্লাই করে। প্রথম দিন যেদিন আমাদের দেখা হয়েছিল, যেদিন তুমি বাইক নিয়ে এসে উল্টে পড়লে আমার সামনে, সেদিন তোমার বন্ধু তোমার নামটা চেঁচাতে চেঁচাতে আসছিল, মনে করে দেখো। রুদ্র মল্লিকার এই মেসেজটা পড়তেই রুদ্রর মনে পড়ে দেবু ভীষণ জোরে রাস্তার মাথা থেকে চেঁচাতে চেঁচাতে আসছিল ওর নাম ধরে ডেকে।
রুদ্র একটু জিভ কেটে আবার লিখে পাঠায়, তুমি জানতে তাহলে আমার নাম? এটা শুনেই আমার ভালো লাগলো। যাই হোক, তোমায় অনেক কথা বলার আছে। একদিন যদি তোমার সময় হয় দেখা করবে? ঠিক আছে, বলে দিও কবে, নিশ্চয়ই দেখা করব। ব্যাস, তারপর দুজনেই দিন গুনতে থাকে একে অপরের সাথে দেখা করার জন্য, নিজেদের মনের কথা বলার জন্য। ইতিমধ্যেই একদিন মল্লিকার বাড়ি এসে হাজির হয় অন্বেষা, ওর স্কুলের বন্ধু। মল্লিকার বাড়ির নিচে এসে কলিং বেল টিপতেই মল্লিকার মা বাইরে এসে দরজা খুলল। অন্বেষা ওনাকে প্রণাম করে জিজ্ঞাসা করে, নমস্কার কাকিমা, মল্লিকা বাড়ি আছে? আসলে এদিকেই এসেছিলাম, তাই ভাবলাম ওর সাথে একটু দেখা করে যাই। হ্যাঁ, ও তো ঘরেই আছে রে মা, আয় ভেতরে আয়। এই বলেই উনি অন্বেষাকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে মল্লিকার ঘর দেখিয়ে দিয়ে চলে যান। মল্লিকা এতদিন পরে অন্বেষাকে দেখে খুব খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে, তারপর বলে, আরে আয়, বস বস, এতদিন পরে আমার কথা মনে পড়লো বুঝি? অন্বেষা একটু মুচকি হেসে পাল্টা মল্লিকাকে বলে ওঠে, চুপ কর তুই, একবারও খোঁজ নিয়েছিস আমার? নেহাত আমি এদিকে এসেছিলাম, তাই দেখা করতে এলাম, না হলে তো তুই আমায় ভুলেই গেছিস। না রে, ভুলিনি। আসলে হঠাৎ এত সব কিছু বদলে গেছে, তাই আর কিছুর সময় হয়ে ওঠেনি। হ্যাঁ, বুঝি কি বদলেছে। যাকগে শোন, অমিতদার সাথে রাস্তায় দেখা হলো। কি? অমিত? কোথায় সে? এই তো তোর বাড়ির তলায় দাঁড়িয়ে, বললো নাকি প্রত্যেক দিন দাঁড়িয়ে থাকে তোর জন্য। আর এই নে ধর, তোর জন্য এই চিঠিটা পাঠিয়েছে। চিঠি? আর চিঠি দিয়ে কোনো লাভ নেই অন্বেষা, আমি আর ওকে চাই না। অন্বেষা সেটা শুনেই একটু হকচকিয়ে ওঠে। তারপর জিজ্ঞাসামূলক স্বরে অন্বেষা জানতে চায়, কি বলছিস তুই এসব? তুই চাস না? এমন কি হলো তোদের ভিতরে? বললাম না তোকে প্রথমে, অনেক কিছু বদলে গেছে রে। আমি শেষ দিন যখন স্কুল থেকে ফিরছিলাম, তখন হঠাৎ আমার সাথে রুদ্রর দেখা হয়। তারপর ছেলেটা প্রত্যেক দিন আমার খোঁজ করতে থাকে পাগলের মতো। এখন আমি ওকেই ভালোবাসি আর ওর সাথেই জীবন কাটাতে চাই। তুই কি পাগল যে ছেলেটা তোকে পুরো স্কুল জীবনটাই ভালোবেসে গেল, তুই সেই ছেলেটাকে ছেড়ে কালকের দেখা একটা ছেলেকে বিশ্বাস করছিস? এমন ভুল করিস না রে মল্লিকা। দেখ, তোকে আমি চিনি আর আমি জানি তুই কার সাথে ভালো থাকবি। মল্লিকা এবার ছলছলে চোখে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। আর তখনই মল্লিকার নজরে পড়ে কড়া রোদ্দুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা অমিতের ওপর। সে মল্লিকার জানলার দিকে তাকিয়েই দাঁড়িয়ে আছে। হঠাৎ মল্লিকার পিঠে অন্বেষা হাত দিয়ে বলে, দেখ, ছেলেটা আগাগোড়াই তোর জন্য পাগল। মনে কর সেই দিনগুলো, একটা অন্য ছেলের জন্য এরকম ভালোবাসা হারাস না রে মল্লিকা। যাকগে, তোকে এটুকুই বলতে এসেছিলাম। চললাম রে, কাজ আছে আমার। এই বলেই অন্বেষা ঘর থেকে বেরিয়ে যায়। আর মল্লিকা এসে বিছানার উপর বসে ভীষণ দুঃখে কাঁদতে শুরু করে। গত 2 দিন হয়ে গেল মল্লিকা রুদ্র কোনো মেসেজের জবাব দেয় না, ফোন করলেও ধরে না। রুদ্র ভীষণ চিন্তায় পড়ে যায় আর মনে মনে ভাবে, কি হলো মল্লিকার? সে আর ফোন ধরে না, এমনকি মেসেজের জবাবটুকু দেয় না। রুদ্র হতাশ মনে ভাবতে থাকে, সে এমন কি ভুল করলো যে মল্লিকা রুদ্রর সাথে কথা বলা ছেড়ে দিল। রুদ্র মনে মনে ঠিক করে, এর উত্তর রুদ্রকে জানতেই হবে, না হলে যে ওর শান্তি নেই। ওর মনে যে ঝড় উঠেছে সেটা একমাত্র মল্লিকাই শান্ত করতে পারে। এই ভেবেই রুদ্র বেরিয়ে পড়ে মল্লিকার বাড়ির উদ্দেশ্যে। মনে শুধু এইটুকু আশা নিয়ে মল্লিকাকে যেন দেখতে পায় রুদ্র।
রুদ্র মল্লিকার বাড়ির তলায় এসে মল্লিকার জানলার দিকে তাকিয়ে থাকে। পরন্ত বিকেলের লালচে আকাশ যেন রুদ্রর মনের ভাষা প্রকাশ করতে চাইছে। রুদ্র সেখানে দাঁড়িয়ে একটু মাথা ঘুরিয়ে দেখতেই ওর নজরে পড়ে মল্লিকা রাস্তার ওপাশে অমিতের সাথে দাঁড়িয়ে রয়েছে। রুদ্র সেটা দেখে রীতিমতো চমকে ওঠে। মনে অনেক প্রশ্ন নিয়ে রুদ্র এগিয়ে যায় অমিত আর মল্লিকার দিকে। রুদ্রের মনে হঠাৎ প্রশ্ন জাগে, এমন কি হলো যে অমিতের সাথে মল্লিকা দাঁড়িয়ে আছে? রুদ্র ওদের সামনে দাঁড়িয়ে অমিতকে ইঙ্গিত করে বলে ওঠে, হ্যাঁ রে, তুই ওর সাথে এখানে কেন? সেই বলেই রুদ্র মল্লিকার হাত চেপে ধরে ওকে কিছু একটা বলতে যাচ্ছিল। ঠিক তখনই দূর থেকে খুব ভয়ানক একটা বজ্রপাতের শব্দ হয়ে ওঠে। রুদ্রর চোখের সামনে সবকিছু হঠাৎ যেন অন্ধকার হয়ে যায়, আর রুদ্র যেন নিজেকে এক অন্য জগতে খুঁজে পায়। দুই সেনার মধ্যে ভীষণ যুদ্ধ চলছে। কাদের দিকে কতটা শক্তি প্রদর্শন বাকি তা এখনো বোঝা মুশকিল। সৌর সাম্রাজ্যের বীর যোদ্ধা রুদ্রপ্রতাপ ওরফে রুদ্র নিজের প্রভাবশালী বল প্রয়োগ করে তার সেনার সন্তর্পণে একলা হাতে যুদ্ধ চালিয়ে চলেছে বিরোধী দলের সঙ্গে। মামুন সাম্রাজ্য জানে এই যুদ্ধে যতক্ষণ বিরোধী দলে রুদ্রপ্রতাপ জীবিত আছে তাদের বিজয়ী হওয়া অবাঞ্ছনীয়। কিন্তু রুদ্রপ্রতাপকে পরাজয়ের মুখ দেখাবে কে? এমন কে আছে এই রাজ্যে? চিন্তিত মনে নিজেকে প্রশ্ন করে বসে সেনাপতি ধীরন রায়। হঠাৎ পিছন থেকে দৃঢ় গলায় রাজকুমার জিন্ন মামুন চেঁচিয়ে উঠল, সেনাপতি, রুদ্রপ্রতাপকে পিছন থেকে আক্রমণ করার হুকুম দাও। সেনাপতি ধীরন রায় চিন্তিত মনে রাজকুমার জিন্ন মামুনের দিকে তাকিয়ে রয়েছে। মুহূর্তের মধ্যে ভীষণ আওয়াজ করে পাশেই কোথাও একটা বিদ্যুৎ চমকে উঠল। তার আলোয় রুদ্রপ্রতাপের সেই ভয়ঙ্কর চেহারা দেখল সেনাপতি ধীরন রায়। সে কম্পিত দৃষ্টিতে দেখছে তার সন্তর্পণে সেই মহাবলী রুদ্রপ্রতাপকে। এই যুদ্ধের কোলাহলেও সেনাপতি ধীরন রায় স্পষ্ট দেখতে পাচ্ছে সেই বীর যোদ্ধার পরাক্রম। তার দু হাতের তলোয়ার যেন ইন্দ্রদেবের ব্রহ্মাস্ত্রের মতো ছুটছে চারিদিকে। তার আগ্নেয় দুই চোখে না শত্রুর জন্য কোনো দয়া, না মৃত্যুর জন্য কোনো ভয় স্পষ্ট বোঝা যাচ্ছে। হঠাৎ সেনাপতি ধীরন রায়ের মাথার উপর থেকে একটা ভালা কেউ ছুঁড়ে মারল রুদ্রপ্রতাপের দিকে। রুদ্রপ্রতাপ তখন অজস্র বিরোধী সেনার মাঝে একা লড়ছে। তার তলোয়ারের কোনো বিরতি নেই। ধীরন রায় চুপচাপ দেখছে ঊর্ধ্ব আকাশে ভীষণ মেঘ জমে আছে, সাথে প্রবল বিদ্যুৎ গর্জন। সেই গর্জনের মাঝে রুদ্রপ্রতাপের ভয়ঙ্কর আস্পর্ধার হুঙ্কার। সঙ্গে সঙ্গে অজস্র ভিড়ের মাঝে থেকে রুদ্রপ্রতাপের গলা বরাবর সেই ভীষণ লোহার ভালা গিয়ে সজোরে গিথে গেল। সাথে সাথে রুদ্রপ্রতাপের ভয়ঙ্কর আর্তনাদ আর বিরোধী সেনা দলের উল্লাসের চেঁচানি। ধীরন রায় মাথা ঘুরিয়ে দেখছে পিছনে দাঁড়িয়ে রাজকুমার জিন্ন মামুনের উল্লাসের হাসি। নিমেষে সৌর সাম্রাজ্যের সেনার ভেতরে কোলাহল এবং ছুটে রণক্ষেত্র ছেড়ে পালানোর ছটপটানি বাঁধে। সেনাপতি ধীরন রায়ের বুঝতে বাকি রইল না সৌর সাম্রাজ্যের পতন নিকটে। সঙ্গে সঙ্গে রুদ্রপ্রতাপের নিধনের খবর চারিদিকে ছড়িয়ে পড়ল বজ্রপাতে। সেনাপতি ধীরন রায় দেখছে সৌর সাম্রাজ্যের সেনাকে ভীষণ উল্লাস নিয়ে ধাওয়া করে ছুটে চলেছে রাজকুমার জিন্ন মামুনের রথ। নিমেষে কিছুক্ষণের ব্যবধানে যেন রণক্ষেত্র খালি হয়ে গেল। চারিদিকে খালি মৃত্যু আর মৃতের ঢের লেগে আছে। তার মাঝেই পড়ে আছে রুদ্রপ্রতাপের অর্ধমৃত দেহখানি। ধীরন রায় রুদ্রপ্রতাপকে লক্ষ্য করে এগিয়ে গেল তার দিকে।
ভীষণ বৃষ্টির ঢল নেমেছে যেন এখন, যেন দেবতারাও রুষ্ট হয়েছেন এমন বীর যোদ্ধার শেষ দেখে। ভীষণ বজ্রপাত সহ অজর ধারায় বৃষ্টি হচ্ছে চারিদিকে। রুদ্রপ্রতাপের নিকটে এসে দাঁড়িয়ে ধীরন রায় তাকে জিজ্ঞাসা করে, হে বন্ধু, তোমার মতো এমন বীর যোদ্ধার এমন ছল কৌশলে মৃত্যু হবে আমি ভাবিনি। তোমার এই বীর গাথা ইতিহাস কোনোদিনও ভুলবে না। হে বন্ধু, তোমার কোনো অন্তিম ইচ্ছা থাকলে বলতে পারো আমায়। এমন অঝোর ধারার মাঝে রুদ্রপ্রতাপের শেষ ইচ্ছে জানতে চাইল সেনাপতি ধীরন রায়। রুদ্রপ্রতাপ এবার তার দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলে উঠল, হে সেনানায়ক, আমি জানতাম এই যুদ্ধে আমার মৃত্যু লেখা আছে, আমায় গুরুজি আগেই বলেছিলেন। তাও আমি এসেছি আমার রাজ্যের সম্মান রক্ষা করতে। আমি যতক্ষণ আমার পায়ে দাঁড়িয়েছিলাম আমার সেনা আমার পিছনে লড়েছে। এখন আমি চাই যে কজন জীবিত আছে তাদের কোনো ক্ষতি না করা হোক। বেশ, তাই হবে। আমি মহারাজের কাছে তোমার এই শেষ ইচ্ছে প্রকাশ করব। তুমি আর কিছু বলতে চাও? হঠাৎ রুদ্রপ্রতাপের চোখে জল নেমে এলো। এবার অতি কষ্টে ভীষণ অস্পষ্ট স্বরে রুদ্রপ্রতাপ বলে উঠল, রাজকুমারী মল্লিকা, রাজকুমারীকে আমি বাঁচাতে পারলাম না। এই বলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল রুদ্রপ্রতাপ। বৃষ্টির শয্যা তার রক্ত ধুয়ে নিয়ে যাচ্ছে। ভীষণ বজ্রপাত যেন তার এই মৃত্যুতে অতি রুষ্ট হয়েছে। তার মুখ বরাবর দাঁড়িয়ে ধীরন রায় রুদ্রপ্রতাপের দিকে তাকিয়ে রইল। হঠাৎ রুদ্র এমন সবকিছু দেখে ভীষণ ভয়ে মল্লিকার হাতটা ছিটকে ছেড়ে দেয় আর সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ে। মল্লিকা পিছন ফিরে একটা হাত নিজের মাথায় দিয়ে রুদ্রের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। তারপর মল্লিকার কানে ভেসে এলো অমিতের গলার স্বর। সে চেঁচিয়ে মল্লিকাকে বলছে, মল্লিকা, তুমি এখানে দাঁড়িয়ে কেন? ঘরে যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। তুমি এক্ষুনি যাও। মল্লিকার মাথায় হঠাৎ ভীষণ যন্ত্রণা দিয়ে উঠল। মল্লিকা যেন দেখছে তার চারিদিকে এখন নিকষ অন্ধকার। আকাশ যেন রক্তবর্ণ লাল হয়ে উঠেছে। হঠাৎ অমিত এসে মল্লিকার হাত ধরে একবার ঝাঁকিয়ে দেয় মল্লিকাকে। মল্লিকার একটু চেতনা ফিরতেই অমিত মল্লিকাকে আবার উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, যাও মল্লিকা, তোমাকে বললাম তো যাও। সেই কথাটা কানে যেতেই মল্লিকা পিছন ঘুরে বাড়ির দিকে এগিয়ে গেল। এবারে রুদ্র উঠে দাঁড়িয়ে মল্লিকাকে ডাকতে যাচ্ছিল। হঠাৎ অমিত রুদ্রর কাঁধে হাত রেখে ওকে দাঁড় করায়। তারপর মল্লিকা একটু দূর যেতেই অমিত রুদ্রকে বলে ওঠে, কি রুদ্র, তুই কি ভাবলি সহজে আমি মল্লিকাকে তোর হতে দেব? মনে কর, সেই জন্মেও আমি ওকে তোর হতে দিইনি, আর এই জন্মেও আমি ওকে তোর হতে দেব না। রুদ্র এবার ভীষণ রাগে কাঁধে থাকা অমিতের হাত চেপে ধরল। তারপর বলে উঠল, সব মনে পড়েছে। তুই কি ভাবলি আমি তোকে চিনতে পারবো না? চিন্না মামুন। এবার অমিত একটা বিশ্রী হাসি দিয়ে রুদ্রকে বলে ওঠে, মনে পড়েছে তাহলে দেখছি তো। উফ, তাহলে দেখ কিভাবে তোর সামনে থেকে আমি মল্লিকাকে আবার নিয়ে যাই। তুই এবারেও কিচ্ছু করতে পারবি না। ঠিক সেই সময় রুদ্র অমিতের দিকে মাথা ঘুরিয়ে তাকালো। আর তখনই আকাশে একটা অজানা পাখি খুব বিচ্ছিরি শব্দ করে ডেকে উঠল। অমিতের নজর পড়ল রুদ্রের দুই চোখে।
রুদ্রের চোখ জোড়া যেন জ্বলছে, ঠিক যেন রুদ্র প্রতাপের মতো। ভীষণ ভয়ে অমিত দুপা পিছিয়ে ছিটকে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে রুদ্র বলে উঠল, তুই ওই জন্যে আমায় ছল কৌশলে মেরেছিলিস, না হলে তুই কি, তোর সেনাও আমার কিচ্ছু করতে পারত না। এই জন্মটা আমার শুধুমাত্র মল্লিকার জন্য নেওয়া, কে আর কেউ কাটতে পারবে না আমার থেকে। এই বলেই রুদ্র ঘুরে দাঁড়িয়ে মল্লিকার দিকে ছুটে যায়। মল্লিকা তখনও বাড়ির পথে হেঁটে যাচ্ছে। ঠিক তখনই একটা ভয়ঙ্কর শব্দ করে পিছন থেকে একটা গাড়ি এসে মল্লিকাকে সজোরে ধাক্কা মারে। মল্লিকা ছিটকে গিয়ে পড়ে রাস্তার ধারে। পিছন থেকে রুদ্র খুব জোরে আর্তনাদ করে চেঁচিয়ে ওঠে। তখনই পিছন থেকে অমিত তেড়ে এসে রুদ্রর মাথায় বাঁশ দিয়ে আঘাত করে, আর সঙ্গে সঙ্গে রুদ্র সেইখানেই পড়ে যায়। গোটা 6 ঘন্টা পর রুদ্রর জ্ঞান ফেরে। ও উঠে দেখে দেবু রুদ্রর পায়ের কাছে বসে আছে, আর ও দেবুর বিছানায় শুয়ে আছে। রুদ্র বুঝল না ও এখানে এলো কিভাবে। রুদ্র দেবুর দিকে হাত বাড়িয়ে অস্পষ্ট স্বরে দেবুকে জিজ্ঞেস করে, মল্লিকা 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 কই? দেবু রুদ্রর এমন অবস্থা দেখে রুদ্রকে বলে ওঠে, তুই কি পাগল? এখনো মল্লিকা মল্লিকা করছিস? মেয়েটার জন্য মরতে মরতে বেঁচেছিস তুই, আবার মল্লিকা? এবার রুদ্রর চোখে যেন জল নেমে এলো, আর অস্পষ্ট গলায় রুদ্র দেবুকে বলল, ভাই, আমায় ওর কাছে নিয়ে চল, ওর বড্ড বিপদ, ওর কাছে নিয়ে চল আমায়, দয়া কর ভাই, দয়া কর। দেবু রুদ্রের এমন মিনতি শুনে একটু চমকে উঠল, কিন্তু ও কিছু জিজ্ঞেস করলো না। তারপর রুদ্রকে বলে উঠল, আমি জানি না তুই কোন বিপদের কথা বলছিস, তবে আমি তোর সাথে যাব, চল তুই। ঠিক তখনই দেবু রুদ্রকে বাইকে বসিয়ে সাথে করে নিয়ে বেরিয়ে পড়ে মল্লিকার বাড়ির উদ্দেশ্যে। রুদ্রর মাথায় এখন একটাই চিন্তা ঘুরছে, মল্লিকা কেমন আছে? মল্লিকার কোনো ক্ষতি হলো না তো? এত কিছু ভাবতে ভাবতে ওরা যখন মল্লিকার বাড়ির সামনে এসে পৌঁছলো, দেবুর বাইকের সামনে অমিত কয়েকটা ছেলে নিয়ে এসে দাঁড়ালো। তাদের সবার হাতে বাঁশ। দেবু সেটা দেখে পিছন ফিরে রুদ্রকে বলে, ভাই তুই এগিয়ে যা সামনের দিকে, এদেরকে আমি সামলাচ্ছি। এই বলেই দেবু ঝাঁপিয়ে পড়ে ওদের ওপরে। রুদ্র সুযোগ বুঝে ছুটে যায় মল্লিকার বাড়ির ভেতর, আর গিয়ে দেখে মল্লিকা বিছানায় শুয়ে আছে, আর তার পাশেই দাঁড়িয়ে আছে মল্লিকার বন্ধু অন্বেষা। অন্বেষা হঠাৎ রুদ্রকে দেখে বলে ওঠে, তুমি নিশ্চয়ই রুদ্র? মল্লিকা এতক্ষণ তোমারই নাম নিচ্ছিল বারবার, সাথে আরো একটা যেন কার নাম বলছে। অন্বেষার এমন কথা শুনে ওর কিছু বলার আগেই রুদ্র বলে ওঠে, রুদ্র প্রতাপ কি, তাই না? অন্বেষা চমকে গিয়ে রুদ্রর দিকে তাকায়। রুদ্র ছুটে গিয়ে মল্লিকার হাত ধরে ওকে ডাকতে শুরু করে, মল্লিকা, মল্লিকা, আমি এসে গেছি, আর কেউ আমাদের আলাদা করতে পারবে না, মল্লিকা। মল্লিকা আস্তে আস্তে চোখ খুলে তাকায় রুদ্রর দিকে, তারপর উঠে বসে রুদ্রকে শক্ত করে জড়িয়ে ধরে।